জুলাইয়ের যে মামলা আমরা দেখেছি যে গণহারে মামলা হয়েছে, কিন্তু এগুলো আসলে ধোপে টিকবে কিনা সেটা আপনার কাছে কি মনে হয় যে যে হারে না, মামলা টিকবে না তো। এবং টিকবে না, এটা পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। কারণ আপনি জানেন যে পুলিশ এবং প্রশাসনের আজকে যারা আছে তাদের 80% প্লাস হচ্ছে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি। আমাদের পুলিশ ফোর্স ধরেন 2,16,000-এর মতো, তার ভিতরে 7-8 হাজার হচ্ছে অফিসার, বাকিটা হচ্ছে আপনার নন বিসিএস, যে ইন্সপেক্টর আছেন, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ওনারা যারা আছেন তারা আর কি। এর ভিতরে আপনার 60-70% অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আওয়ামী লীগের আমলে। এখন আওয়ামী লীগের আমলে সোনার বাংলায় কি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? সে ছাত্রলীগ করতো কিনা, বাবা আওয়ামী লীগ পরিবারের কিনা, মুক্তিযুদ্ধের আছে কিনা, চোতা আছে কিনা, এগুলো দিয়ে তো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এখন সেই জনগোষ্ঠীকে দিয়ে আপনি কি আশা করবেন? তারা নিষ্ক্রিয় পড়ে আছে, কাজ করতেছে না, দায়িত্ব পালন করছে না, ঘটনা ঘটতে দিচ্ছে, গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছে এখানে ঝামেলা হবে, ঝামেলা আটকাচ্ছে না, ঘটনা ঘটতে দিল, সরকার বিব্রত হইল। তারপরে হচ্ছে প্রমোশনের ভিতরে লেনদেন চলতেছে, তো লেনদেন করে দেখা যাবে পুরাতন আমলে যারা আওয়ামী লীগের সময় প্রচুর টাকা বানাইছে সেই তো টাকা দিতে পারবে, বিএনপির অফিসারটা তো আর আপনাকে টাকা দিতে পারবে না। এবং আমরা জানি বিএনপিরই অনেক যোগ্য অফিসার এই আমলেও পদোন্নতি পাচ্ছেন না, যারা আসলে জাতীয়তাবাদী চিন্তার লোক, যারা গণ অভ্যুত্থানকে ধারণ করেন। এর ভিতরে দেখবেন আবার যারা ত্যাগী বিএনপি তারা কিন্তু জায়গা পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে না। আবার দেখবেন জামাত শিবির ধরে ধরে আবার একটা অংশকে সাইডলাইন করা হচ্ছে। তাহলে আপনি দিন শেষে কাকে পোস্টিং দিচ্ছেন? আওয়ামী লীগকে পোস্টিং দিতেছেন। মানে আপনাকে জামাত শিবির খেদাইতে হবে, জামাত শিবির মুক্ত করতে হবে। ভাই, জামাত শিবির কি গণ অভ্যুত্থানের শক্তি না? তারা কি এই লড়াইতে শত শত জীবন দেয় নাই? আপনারা এত বছর প্রেম, পরকিয়া, এত সম্পর্ক আপনাদের মধ্যে, হঠাৎ করে তালাকের সম্পর্ক হয়ে গেল 5 মাসের মধ্যে। তো এই কাঠামোগত ফ্যাসিবাদ ডিল না করলে যেটা হবে, লম্বা সময় জাতির ভোগান্তি আছে, এবং এইটা তারেক রহমানের সরকারকে দুর্বল করে দিচ্ছে এবং অজনপ্রিয় করে দিচ্ছে প্রতিদিন। কিন্তু মোটা দাগে কিন্তু সবাই আমরা চাচ্ছি স্টেবিলিটির জন্য এই সরকার তার মেয়াদ পূর্ণ করবে এবং কোনো ধরনের সহিংস রাজনীতিতে আমরা যেতে চাই না। আমি শেষ করব। আমরা প্রায় শুনে থাকি যে 11 দলীয় জোট বলে যে আবার একটা বিপ্লব হবে, যেমন জামাতের আমির গতকালকেও বলেছেন যে লোহা গরম হচ্ছে, গরম হয়ে মুগুর নিয়ে নামবে বা এরকম একটা ডায়লগ বলেছেন। তো এটা কি আসলে আর সম্ভব? মানে আবার বিপ্লব হওয়া, আবার জনগণ রাস্তায় নেমে আসা, মানে অনেকদিন পরে তো আমরা এরকম একটা গণ অভ্যুত্থান দেখেছি। দেখেন, একটা বিষয় হচ্ছে রাজনৈতিক বক্তব্য একদম লিটারালি নেওয়াটা উচিত না আর কি। আমাদের দেশের পলিটিক্সের যে কালচার, এটা এটা ইংল্যান্ডের মতো না যে প্রাইম মিনিস্টার লিখিত বক্তব্য দিচ্ছে, সব এমপিরা বক্তব্য লিখে আইনে পার্লামেন্টে পড়তেছে। মানে এত সিরিয়াসলি প্রতিটা বক্তব্য শব্দে শব্দে আপনি এদেশে নিতে পারবেন না। এগুলো মেঠো বক্তব্য আর কি, কিছু কিছু বক্তব্য। মোটা দাগে আপনি যেটা বলতে পারেন, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অসন্তুষ্টি তো বাড়বে। আপনি একটা সরকার যে পরিমাণ গণপ্রত্যাশা নিয়ে আসছে সেটা ডেলিভার করতে না পারে, কন্টিনিউয়াসলি তারপর অসন্তোষ বাড়বে। এই অসন্তোষটা বাড়লে পরে একটা তো জায়গাতে এসে এটা তো বিস্ফোরণ করবে, একটা ইমপ্লোড করবে, তো কোনো না কোনো ফর্মে করবে। অতএব ওই জায়গাটাকে নেওয়া আর কি, মানে সেটা আপনি একটা রাজপথে বিক্ষোভ হোক, মিছিল হোক, তরুণরা নামুক, কোনো না কোনো ক্রাইসিস হোক, কোনো না কোনো ফর্মে তো এগুলা ইমপ্লোশন হবে। এই জন্য বিরোধী দল হিসেবে আমাদের তো দায়িত্ব সরকারকে কন্টিনিউয়াসলি ওয়ার্ন করা এই ব্যাপারগুলোতে, তাকে মনে করিয়ে দেয়া যে আপনি আসলে ভুল করছেন, আপনি এইটা ওয়াদা দেওয়া ছিল, আপনি আসলে এইটা করছেন, এটা তো ঠিক না। তো এটা আমাদের দায়িত্বের জায়গা থেকে তো আমাদের কন্টিনিউয়াসলি আমরা বলছি আর কি। এক এক রাজনৈতিক দলের এক একজন নেতা এক এক ভাষায় হয়তো বলবে, আমি একভাবে বলবো, অন্য আরেকজন আরেকভাবে বলবে, বাট মোটা দাগে হচ্ছে জনগণের হয়ে কন্টিনিউয়াসলি কথা বলা, সরকারকে মনে করিয়ে দেওয়া, তাকে সতর্ক করা। আজকে একটা নিউজ দেখলাম যে আইনমন্ত্রী বলছেন যে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তো এটা আসলে কেমন হবে? মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটা নতুন কিছু না, এটা নিয়েই তো যত ক্রাইসিস শুরু হলো আর কি। তো এটা আইনমন্ত্রী বলায় না বলায় কিছু আসে না। গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমরা তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে যে আলোচনাটা করেছিলাম ঐকমত্য কমিশনে, সেখানে কিন্তু বিএনপি একমত হয় নাই যে এটা সব দলের মিলিত প্রস্তাবনায় হইতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং এই টোটাল উপদেষ্টা পরিষদ কিভাবে গঠিত হবে, এই গাঠনিক প্রক্রিয়াতে কিন্তু বিএনপি একমত হয় না। এবং এটাই হলো সবচেয়ে ভয়ের বিষয়, কারণ বিএনপি যেভাবে ডেলিভার করছে, গভর্ন করছে, সে যখন 3.5-4 বছরের মাথায় গিয়ে দেখবে যে একটা ফেয়ার নির্বাচনে
সে যেতে আসতে পারবে না, তখন কিন্তু সে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা ম্যানিপুলেশনের চিন্তা করবে। হুম, অতএব সেই জায়গাতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা না আসা এটা কোনো নতুন কোনো খবর না, এটা পুরাতন হুম, জিনিস, এটার জন্য তো গণ অভ্যুত্থান হয়ে গেছে। হয়েছে। এটার এই যে আগুন মানে গরম দেওয়ার কথা বললেন না, এটা তো বিএনপিও এটার ব্যবহার করবে কিনা অপব্যবহার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এবং বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সংবিধান নিয়ে কিন্তু যখনই যেখানে হাত দিয়েছে তখনই সে বাড়াবাড়ি করেছে, প্রতিবার বাড়াবাড়ি করেছে। বিএনপি কিন্তু কখনো ভদ্রভাবে ক্ষমতা ছাড়ে নাই, প্রতিবার দেখবেন ঝামেলা করে ক্ষমতা ছাড়ছে। 96-তে দেখবেন সে তত্ত্বাবধায়ক সরকার মানার কথা ছিল, সেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের যে 3 দলীয় যে রূপরেখা ছিল সেখানে ছিল এটা তারা র্যাটিফাই করবে, বিএনপি সরকার র্যাটিফাই করে নাই। সে একটা নির্বাচন কইরা খামখেলাফি কইরা তারপরে সে সরকার ছাড়ছে। 2006-এ দেখেন একই রকম এরশাদকে নিয়ে ঝামেলা করলো, বিচারপতির বয়স বাড়ানো, শেখ হাসিনার এই যে উপরে ককটেল, এটার বিচার ঠিক মতো না করা, প্রত্যেকটা সিচুয়েশন দেখবেন গোলায়া টোলায়া পাকায়া টাকায়া তারপরে সে বিদায় নেয়। তো একইভাবে এই ধরনের একটা সমস্যার দিকে আমরা যাচ্ছি, যদি না সেটা সব দলীয় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু হয়। তো এই জন্য এইটা গুরুত্বপূর্ণ খবর না, খবর হচ্ছে কিভাবে এটা তৈরি হবে, এবং সেটা হুম। নিয়ে এখনই আপনার সব দলের ভিতরে ঐক্যমত্য হয়ে এই আইনটা পাশ হয়ে যাওয়া উচিত।